আজকের যে বিষয় তারুণ্য, স্বেচ্ছাসেবা এবং কেরিয়ার, এই বিষয়ে আপনি আপনার ভাবনা কি? বাংলাদেশের তরুণদের সম্পর্কে আপনি কি বলবেন? আম, প্রথমত আয়োজকদের ধন্যবাদ জানাই। মার্চ ফরওয়ার্ড নিজেই স্বেচ্ছাসেবার একটা অত্যন্ত শক্তিশালী উদাহরণ, এবং ওবায়দের মাধ্যমে আমাদের যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সদস্য বৃন্দ আছেন এবং আমাদের তরুণ বন্ধুদের সবার সাথে এই সুযোগ হলো কিছু সময় সাথে থাকার, কিছু কথা বলার, কিছু কথা শোনার। তরুণদের সাথে সময় কাটানোটা সবসময় আনন্দের ব্যাপার। আপনাদের কাছ থেকে বহু অভিজ্ঞতা আমিও শিখেছি, রুদ্ধ হয়েছি। এই সুযোগটি করে দেওয়ার জন্য আয়োজকদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে যে কথাটা ওবায়দ খুব মূল্যবান দুটো কথা বলেছেন, একটা হলো যে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামে যেটি আমরা উল্লেখ করি, যে এখন আমাদের যদি পুরো জনসংখ্যার হিসেব করি তাহলে একটা বড় অংশ এখন তরুণ তরুণী বাংলাদেশের আছেন। আমাদের দেশ এই সুবিধাটা 2052 থেকে 55 সাল পর্যন্ত পাবে। এখন থেকে শুরু করে 52 থেকে 55 সাল পর্যন্ত এই সুবিধাটা থাকবে। এটা কিন্তু আনলিমিটেড সুবিধা না। এই তরুণ জনগোষ্ঠী, জনসংখ্যার একটা বড় অংশ থাকার যে বিশেষ সুবিধা, যদি আমরা কাজে লাগাতে পারি, এটা শর্ত আছে, সেই সুবিধাটা আমরা ধরেন আরো প্রায় 30-35 বছর আমরা এই সুবিধাটা পাবো। এখন তিনটা বিষয় একটু কনসেপ্ট গুলো খোলসা করা দরকার আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে। প্রথম কথা হচ্ছে, আমাদের এই স্বেচ্ছাশ্রমের বিষয়টা আসলে কি? স্বেচ্ছাশ্রম বা ভলান্টিয়ারিং, এটাকে যে দর্শনের ভিত্তিতে ভলান্টিয়ারিং হয় এটাকে ভলান্টারিজম বলে। আমরা সবাই জানি, এটা নতুন কোনো কথা না, বেশি গভীর তত্ত্বেও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কয়েকটা কথা একটু শুধু বলি। এর একটা বিরাট ঐতিহ্য আমাদের সমাজে সবসময়ই ছিল। আমি জানি এর আগেও কোনো কোনো সময় মার্চ ফরওয়ার্ডের এবং মার্চ ফরওয়ার্ডের সাথে যুক্ত যে বিভিন্ন সিস্টার প্রতিষ্ঠানগুলো আছে, আমরা বিভিন্ন সময় এই কথাগুলো বলেছি। যেমন কামিনী রায়ের বিখ্যাত কবিতা, আমরা ছোটকাল থেকে এটা পড়ে এসেছি, আপনারা পড়ে এসছেন। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসেনি কেউ অবনী পরে। এই পৃথিবীতে নিজেকে নিয়ে বিব্রত থাকতে, শুধু নিজেকে নিয়ে মগ্ন থাকতে আমরা পৃথিবীতে আসিনি। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটা একটু খুব কাব্যিক শোনায়, মনে হয় যে এটা খুব একটা অবাস্তব কথা, সুন্দর কথা কিন্তু অবাস্তব কথা। কিন্তু এর বাস্তব প্রমাণ আমাদের সমাজে সবসময় কিন্তু ছিল। আর একটা কথা নিশ্চয়ই আপনাদের মনে, এটা কামিনী রায়ের কবিতার কথা বললাম। হেলাল হাফিজের, আমাদের আরেকটু আধুনিক সময়কার কথা বলি। হেলাল হাফিজ বিখ্যাত কবি, আমাদের দেশের কবি, দ্রোহের কবি বলা হয় তাকে। তিনি বলেছিলেন সেই বিখ্যাত কবিতার একটা ছত্র, আপনারা সবাই তো জানেন, যে এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। শ্রেষ্ঠ সময়। জি, এই যে কথাটা আমরা সবসময় বলি, এটা যুদ্ধ যদি রূপক বা প্রতীকী বলেন, সমাজে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, যে কোনো রকম সংগ্রামে অগ্রবর্তী থাকা, এটা করবার জন্য আপনার যে মন দরকার সেটাই তার নেই। আমি কিন্তু শরীরের কথা বলিনি, আমি বলছি যে মন দরকার। জি। সেই মন কারো যদি 60 বছর বয়সে থাকে তিনি তরুণ, কারো যদি ওই মন 20 বছর বয়সে থাকে তিনি তরুণ। আমি আমার নিজেকে সমাজের জন্য প্রস্তুত করা এবং যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করা, মানুষ হিসেবে এটাই আমার মূল পরিচয়। সে পরিচয় তুলে ধরবার জন্য যে উদ্যোগ আমি নিচ্ছি, এটাই তারুণ্যের শক্তি, এটাই ভলান্টিয়ারিং। এই ভলান্টিয়ারিং শব্দটি, এটি মূলত 1600 সালের দিক থেকে বইপত্রে লিখিত পড়িত আকারে এলো। তার মানে কি এর আগে ভলান্টিয়ারিং ছিল না? মানব সমাজের জন্মলগ্ন থেকেই ছিল।
মানুষের বিপদে মানুষে এগিয়ে গেছে, সবসময় গেছে। অনেক মানুষ হয়তো যায়নি, কম মানুষ গেছে। যারা গেছে এনারাই ভলান্টিয়ার, এনারাই তরুণ, মনে তরুণ, শরীরে তরুণ, যেভাবে আপনি বলেন। আচ্ছা, 1600 দিকে যে কথাটা বলছিলাম, এটার মূল যদি আপনি ব্যুৎপত্তিগত, শাব্দিক ব্যুৎপত্তিগত মূল টুল দেখেন, তখন দেখবেন যে এটা মূলত ফরাসি একটা শব্দ থেকে এসে, বলা তিয়ারি থেকে, যেটি ওরা তো জানে, ওরা আর কে উচ্চারণ করে, ওই বলা তিয়ারি থেকে এসছে, যার মূল অর্থটা হচ্ছে the one who offers himself or herself, যে ব্যক্তি নিজেকে উৎসর্গ করেন তিনি ভলান্টিয়ার। এই যদি শাব্দিক ব্যুৎপত্তি ধরেন তাহলে এটা হচ্ছে তার অর্থ, the one who offers himself or herself। আমি নিজেকে উৎসর্গ করলাম কোনো একটি সামাজিক দায়িত্বে, কর্তব্যে কিংবা কারণে, টুয়ার্ডস এ কজ, এ সোশ্যাল কজ। অনেক উদাহরণ। যুদ্ধ চলছে, যদি একটু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস চিন্তা করি, যুদ্ধ চলছে, তাদের সিভিল ওয়ার। সেই সিভিল ওয়ারে দেখা গেল মেয়েদের, নারীদের একটা বিশাল ভূমিকা ছিল, মূলত যুদ্ধে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি, অসুস্থ সৈনিকদের সেবা করা থেকে শুরু করে, যেটা থেকেই এই নার্সিং, বিশেষ করে মেডিকেল নার্সিং প্রফেশনের একটা বড় মাপের নতুন একটা ধারা তৈরি হয়েছে। এটা কিন্তু মূলত ভলান্টিয়ারিং থেকে এসছে, ওই সময় এসছে। আমাদের সমাজে যদি চিন্তা করেন, যদি আমাদের দিকে আসেন, বহু উদাহরণ আছে যে বর্গী, বিদেশি কিংবা বিদেশি সহায়তায় পুষ্ট দেশীয় এক ধরনের দুর্বৃত্ত কিংবা ডাকাত, যাই বলেন না কেন, তারা গ্রামের পর গ্রাম লুট করছে। বর্গী, বর্গী এলো দেশে, দেশে মনে আছে এটা, যে আমাদের কবিগুরুর অনেক লেখাতেও বর্গীর কথা এসছে। বর্গীদের বিরুদ্ধে মানুষ গ্রামের পর গ্রাম পাহারা দিয়েছে। মানুষ কারা? ভলান্টিয়ার্স। এই ভলান্টিয়ার্স একটা বড় দল কারা? তরুণ। আমরা একটা বাক্য কিংবা বাগধারা, যাই বলেন না কেন, খুব নিয়মিত ব্যবহার করি, আমাদের যে কোনো রকম কথাতে এটা এসছে, কত আর নিজের খেয়ে বনের মোষ তাড়াবেন। এই কথাটা আমি সবসময় বলি। এই বনের মোষ তাড়ানোর পেছনে কিন্তু ভলান্টিয়ারিং স্পিরিট কাজ করে। এটা প্রাচীন বাংলার একটা বিরাট ঐতিহ্য। এটা কিন্তু একদম বানোয়াট কথা থেকে আসেনি, এর একটি সায়েন্টিফিক ভিত্তি আছে। ওই সময় যখন আমাদের কৃষি কাজগুলো হতো, মূলত তো প্রকৃতি নির্ভর কৃষি, কৃত্রিম চাষাবাদের সময় তখন আসেনি, প্রকৃতি নির্ভর কৃষি। আপনি নদীর পাড়ে বেশিরভাগ মানুষ আমাদের ফসলের চাষগুলো করত, নদীকে নির্ভর করে ফসলের চাষগুলো হতো পাড়ে, এবং তারপরেই ছিল বন বাদার। তখন তো মানুষের জনবসতি খুব কম। যা হতো যে ফসলগুলি যখন লাগানো হয়েছে, ওই সময় বন বাদার থেকে বিভিন্ন বন্য প্রাণীরা এই ফসলে আক্রমণ করত, খেতে আসতো, তাদেরও তো একটা ভাগ চাই আছে, এবং পালা করে এই ফসলগুলোকে পাহারা দিতে হতো। ওখান থেকেই কিন্তু এই কথাটা এসছে, ঘরের খেয়ে সমাজের জন্য ফসল বাঁচাতে বনের মোষ আমি পাহারা দিচ্ছি, ফসলকে রক্ষা করছি। শুধু আমার জন্য না, আমার প্রতিবেশীর জন্য, আমার পরিবারের জন্য, আমার পরিবারের বাইরে আমার স্বজনদের জন্য, আমার স্বজনদের বাইরে প্রতিবেশীর জন্য, প্রতিবেশীর বাইরে আমার গ্রামবাসীর জন্য। আমি কে? আমি তরুণ। সুতরাং যুগে যুগে আমাদের এই ভলান্টিয়ারিং বলতে আমরা যেটাকে বুঝাই, এই স্বেচ্ছাসেবা
কিছুটা আত্মত্যাগ, কিছুকে নিজেকে উৎসর্গ করা বৃহত্তর সামাজিক কারণে, এই মানসিকতা এবং এই প্রথা আমাদের কিন্তু যুগে যুগেই ছিল। এখনো কি নেই? এখনো আছে, কমে যাচ্ছে। মন খারাপ করা সংবাদ পাই। আমাদের কোভিডের পরিস্থিতি যদি একটু আমরা জাস্ট গত বছরের একটা কঠিন বছরের মধ্য দিয়ে আমরা সবাই অতিক্রম করলাম, তখন দেখেন কঠিন সময় দেখেই মানব চরিত্রের সবচাইতে ভালো বিষয়গুলো যেমন ফুটে উঠেছে, সবচাইতে খারাপ বিষয়গুলো ফুটে উঠেছে। সবচাইতে খারাপ গুলো তো আমরা সবাই জানি, মাকে ফেলে সন্তান চলে যাচ্ছে, অসুস্থ মা, কোভিড আক্রান্ত মাকে ফেলে সন্তান চলে যাচ্ছে, এই কাহিনী যেমন আছে। হাসপাতালের ডাক্তারদেরকে বাড়ি ভাড়া দেয়া হচ্ছে না, এরকম অমানবিক কাহিনী যেমন আছে। এরপর তো চুরি দাড়ি, এগুলো তো আমরা সবাই শুনেছি। শাহেদের মতো মানুষের উত্থান হয়েছে। সমাজের অবহেলায় কিছুটা আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারিনি বলেই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করতে পারেনি। এগুলো যেমন আমাদের দুঃখের উদাহরণ আছে, অনেক মানবিক উদাহরণও আছে। কোভিডের সময়ে এই তরুণ তরুণীরাই ভয়ানক বিপদ মাথায় রেখে লাশ সৎকারের কাজ করেছে। বিভিন্ন এলাকাতে দল বেঁধে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী কোভিড আক্রান্ত মৃত মানুষের, যারা শেষ পর্যন্ত বাঁচেননি, মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, তাদেরকে তুলে নিয়ে সৎকারের ব্যবস্থা করেছেন, দাহর ব্যবস্থা করেছেন, কবর দেওয়ার ব্যবস্থা করেছেন। কারা? ভলান্টিয়ারিং ভিত্তিতে স্বেচ্ছাসেবী তরুণ তরুণীরা। বহু জায়গায় তারা নিজেদের কিছুই নেই, যা আছে তাই নিয়ে মাঠে দাঁড়িয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য দিয়ে হোক, কিছু বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার মাধ্যমে কিছু টাকা সংগ্রহ করে হোক, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখনো আপনি আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠানের পাশাপাশি কিংবা তাদের চাইতে অনেক বড় পরিসরে আপনি দেখবেন সাধারণ মানুষ ভলান্টারি সেবার ভিত্তিতে এগিয়ে আসছে। সুতরাং ভলান্টিয়ারিং এটা কোনো শুধু তাত্ত্বিক বিষয় না, এটা শুধু কবির কবিতা না, এর একটি বাস্তব প্রয়োগ আমাদের সমাজে আছে। এখন এটা সত্যি যে যত বেশি আমরা স্বার্থপর হচ্ছি, যত বেশি আমরা নিজেকে নিয়ে মগ্ন হচ্ছি, তত আমাদের সমাজে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, একাকী হয়ে যাওয়া মানসিকতা তৈরি হচ্ছে। এবং সেটা ঠেকানোর জন্যই আমাদেরকে অতীতের এই ঐতিহ্যকে ফিরিয়ে আনাটা প্রয়োজন। এখনো যা আছে এটাকে আরো শক্তিশালী করা প্রয়োজন। এই জন্যই আজকের আলোচনা বা এই ধরনের আলোচনা তার জন্য সবসময় খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আর দু একটা কথা বলি। উইনস্টন চার্চিল, আপনারা জানেন যে তার একটা বড় কৃতিত্ব, তার অনেক সমালোচনা আছে, কিন্তু তার একটা কৃতিত্ব আমরা সবসময় বলি যে তিনি না থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে অক্ষশক্তি, মিত্র শক্তি বলতে যা বুঝাই, তার মধ্যে তখন আমরাও ছিলাম। আমাদের এই উপমহাদেশ যেহেতু তখন ব্রিটিশ কলোনি ছিল, আমরাও সেই যুদ্ধের মিত্রশক্তির অংশীদার। মিত্রশক্তির বিজয়ের একটা বড় কারণ ছিল এই মানুষটির নেতৃত্ব, এটি নিয়ে কোনো বিতর্ক নেই। তারপরে তার অনেক সমালোচনা আছে, কিন্তু ওই সময়ে তার একটা বড় ভূমিকা ছিল। ভলান্টারি স্পিরিটের উপর তিনি এত বেশি বিশ্বাসী ছিলেন যে তার একটা খুব বিখ্যাত উক্তি আছে। উক্তিটা বলার লোক সংবোধন করতে পারছি না, একটু বলে নিই। তিনি বলেছিলেন যে, খুব বিখ্যাত একটি কথা, যে ইউ মেক এ লিভিং বাই হোয়াট ইউ গেট, ইউ মেক এ লিভিং বাই হোয়াট ইউ গেট। তারপরে তিনি যেটা যোগ করেছিলেন, বাট ইউ মেক এ লাইফ বাই হোয়াট ইউ গিভ, ইউ মেক এ লিভিং বাই হোয়াট ইউ গেট। জীবিকার জন্য, জীবিকা অর্জনের জন্য, বেঁচে থাকার জন্য আমাকে কিছু করতে হয়, আমি কিছু পাই, কিছু অর্থ পাই, কিছু কাজ পাই,
কিন্তু ইউ মেক এ লাইফ বাই হোয়াট ইউ গিভ। ত্যাগের মাধ্যমে, দেয়ার মাধ্যমেই আমাদের জীবনের সার্থকতা। পাওয়ার মাধ্যমে আমি বেঁচে থাকি, দেয়ার মাধ্যমে আমার জীবনের সার্থকতা। খুব বিখ্যাত উক্তি এটা। রাজনীতিবিদদের কাছ থেকে কিন্তু ওই দূরদর্শিতা এখন খুব বেশি পাওয়া যায় না। তিনি এই কথাটি খুব, রাজনীতিবিদ হিসেবে শুধু না, একজন মানবিক এবং স্ট্র্যাটেজিক, যখন দেশটা মানে শুধু দেশটা, সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা পৃথিবীর 70% এলাকা এফেক্টেড হয়েছে, যেসব জায়গায় সভ্যতা ছিল দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী স্তর, এবং কি করে গঠন করতে হবে, কি করে তৈরি করতে হবে, নানা রকম আলাপ আলোচনা হচ্ছে। এমনকি জাতিসংঘের মতো একটা বড় মাপের মাল্টি ন্যাশনাল একটা প্রতিষ্ঠানও তৈরি হয়েছে। ওই সময়ে এই বড় বড় কাজের ভেতরেও চার্চিল এবং তার সমমনা নেতৃত্ব একটা কথা বলছিলেন যে আমরা চাই স্বেচ্ছাসেবার একটা বড় ভূমিকা থাকুক এই পুনর্গঠন প্রক্রিয়াতে। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, শুধু দেশ না, যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী গড়ে তুলবার জন্য স্বেচ্ছাশ্রমের একটা বড় ভূমিকা থাকুক। সেটি বলতে যে সে উৎসাহিত করবার জন্য তিনি এই কথাটা বলেছিলেন যে ত্যাগের মধ্যে, দেয়ার মধ্যে আমার জীবনের সার্থকতা, আর বেঁচে থাকার জন্য আমাকে কিছু পেতে হবে। কিন্তু আমি শুধু বেঁচে থাকবো, শুধু পাওয়ার উপর যদি ভরসা করি, জীবন কখনো সার্থক হবে না। জীবনের সার্থকতা হচ্ছে দেয়ার ভেতর, এই বিখ্যাত। আচ্ছা, এখন একটু অনেক কথা বলে ফেললাম, একটা শেষের একটা অংশ একটু বলতে চাই যে আমাদের তরুণীদের নিয়ে কেন কথা বলছি, কেরিয়ার প্রসঙ্গে আমরা কি আলোচনা করছি। একটু 1 মিনিট সময় নেব কেরিয়ার বিষয়টা একটু ব্যাখ্যা করার জন্য। আমরা সাধারণত মনে করি ক্যারিয়ার মানে হচ্ছে আমার চাকুরি কাল, আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করব, আমার পড়াশোনা শেষ হবে, চাকরি জগতে ঢুকবো, ওই সময়টা হচ্ছে আমার ক্যারিয়ার। এটি আসলে ঠিক না, এটি ক্যারিয়ারের একটা অংশ মাত্র। ক্যারিয়ার হচ্ছে জীবন ব্যাপী বৃত্তি। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপনি ক্যারিয়ারে আছেন, আপনি যখন কলেজে আছেন তখন আপনি ক্যারিয়ারে আছেন, আপনি যখন স্কুলে আছেন তখন আপনি ক্যারিয়ারে আছেন, আপনি যখন চাকুরিতে ঢুকলেন কিংবা নিজে কিছু করলেন আপনি ক্যারিয়ারে আছেন। আপনি 70 বছর বয়সে নাতি নাতনিদেরকে নিয়ে খেলছেন কিংবা বসে পুকুরে মাছ ধরছেন, আপনি কিন্তু ক্যারিয়ারই আছেন। ক্যারিয়ার মানে শুধু চাকরি না, এই কথাটা একটু পরিষ্কার না করলে একটা অস্পষ্টতা থেকে যাবে। এই পুরো চক্রটা, মানব জীবনের পুরো চক্রটাকেই আপনি ক্যারিয়ার হিসেবে দেখতে পারেন। ক্যারিয়ারের একটা অংশ হচ্ছে ফর্মাল চাকরি, হ্যাঁ ঠিক, ওই অংশটা। তার জন্য আমার প্রস্তুতি কি দরকার, স্বেচ্ছাসেবারই কি ভূমিকা আছে, সেটা একটু বোঝার দরকার আছে। একটু প্রেক্ষাপটটা এই জন্য বলে দিলাম। প্রাতিষ্ঠানিক চাকরির সুযোগ আমাদের দিন দিন কমছে এবং এটা বাস্তবতা, আমাদের মানতে হবে। কোনো দিনই, কথাটা অপ্রিয়, কোনো দিনই সমাজের পক্ষে, রাষ্ট্রের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক প্রাতিষ্ঠানিক চাকরির ব্যবস্থা করা সম্ভব হবে না, কোনোদিনই হবে না। আমাদের সময়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়েছে, মন খারাপ করা হয়েছে। একটা ছোট উদাহরণ দেই, আমরা সবাই জানি, নতুন কোনো কথা না, মন খারাপ করার কথা বলতেও চাই না, কিন্তু বলতে হবে প্রেক্ষাপটটা বোঝার জন্য, মন খারাপ করবার জন্য না, ওটা বুঝে নিয়ে নিজেকে প্রস্তুত করবার জন্য ব্যাপারটা জানতে হবে। 20 থেকে 22 লক্ষ তরুণ তরুণী গ্রাজুয়েশন করে জব মার্কেটে প্রতি বছর আসে। তারা বলছে আমি তৈরি, সমাজ আমি আপনার দুয়ারে এসেছি, আমাকে কাজের সুযোগ দিন। আমরা তাদেরকে কাজ দিতে পারছি না। সরকারি হিসেবেই যে হিসাবটা অনেকেই মনে করেন কিছুটা বাড়ানো, সেটিও যদি পুরোপুরি ধরি,
থেকে 3.5 লক্ষ চাকরি তৈরি হয়, 2 থেকে 3.5 লক্ষ চাকরি তৈরি হয়, যে কোনো মাপের চাকরি। সেই চাকরির কোনো বাছ বিচার যদি তরুণ তরুণী নাও করেন, তাহলে 22 লক্ষ বা 20 লক্ষ, তার বিপরীতে বেশিটাই ধরলাম 3.5 লক্ষ। গ্যাপটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, নতুন করে বলা করার প্রয়োজন নেই। আরেকটা স্ট্যাটিস্টিক্স দেই, বেকারত্বের হার বাংলাদেশে আমরা যেটা সরকারিভাবে বলি 5 থেকে 6.5 শতকরা, 5 থেকে 6.5 ভাগ, 5 to 6.5%। এটি অনেকেই মনে করেন কনজারভেটিভ স্ট্যাটিস্টিক্স, এটা একটু বেশি হবে। আচ্ছা, বেশি বললাম না, কমটাই বললাম, সরকারটাই বা আমাদের প্রাতিষ্ঠানিক পরিসংখ্যান মেনে নিলাম, ঠিক আছে। সরকারি হিসেবেই শিক্ষিত বেকারের হার প্রায় 40-এর কাছাকাছি, ভালো মতো বোঝেন। জাতীয় গড় 5 থেকে 6.5। শিক্ষিত তরুণ তরুণীর মধ্যে বেকারত্বের হার 35 ভাগেরও বেশি, প্রায় 40-এর কাছাকাছি। এডিবি ইউজিসি মিলিয়ে একটা মোটামুটি নির্ভরযোগ্য গবেষণা করেছিলেন। তারা বলেছিলেন যে একজন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েট প্রথম চাকরিতে ঢুকতে, পাশ করার দিন থেকে, তার রেজাল্ট বেরোয়ার দিন থেকে প্রথম চাকরিতে ঢুকতে তার 2 থেকে 2.5 বছর মিনিমাম সময় লাগে। এই কথাগুলিকে আপনার মন খারাপ করার জন্য বললাম না, এ কথাগুলি বললাম যুদ্ধটার রূপ বোঝানোর জন্য। এখন যৌবন যার, যুদ্ধে যাবা শ্রেষ্ঠ সময় তার, এটাই হচ্ছে আমার যুদ্ধ। এই যুদ্ধে আমি হাল ছাড়বো না, কিন্তু অন্ধের মতো ঝাঁপিয়ে পড়বার বোকামি আমি করব না। আমি বুঝবো প্রথম আমার সামনে বিপদটা কি, এই জন্য স্ট্যাটিস্টিক্সটা বললাম। কি মাপের কঠিন সময় আমার জন্য অপেক্ষা করছে, এটাই বোঝানোর জন্য বললাম। কিন্তু তাই বলি কি আমি দমে যাব না, এটাই আমার যুদ্ধ যাবার সময়। এই জন্যই আলোচনা, সেই জন্য আলোচনা করছি। আচ্ছা, তাহলে কি করব? ভলান্টিয়ারিং করবেন 3টা বা 4টা কারণ পরিষ্কার। এক হচ্ছে যে গল্পটা একটু আগেও বললাম, যুগে যুগে ভলান্টিয়ারিং এর একটা ঐতিহ্য আমাদের আছে। সুতরাং আমরা যারা এটা বলি যে ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে বোকা মানুষ, হিমুর মতো কাল্পনিক চরিত্র বাস্তবে নেই, এই কথাটা ঠিক না। এখনো বনের মোষ তাড়ানো মানুষ আছে দেখেই সমাজটা চলছে। শুধুমাত্র লাভ ক্ষতির হিসেব করে যারা দিন কাটাচ্ছেন তাদের দ্বারা সমাজে বড় পরিবর্তন হয়েছে, এটা সবসময় বলা যাবে না। মোষ তাড়ুয়ারাই সমাজে বড় বড় ভূমিকা পালন করেছে, আপনি সে দলের অন্তর্ভুক্ত হবেন। প্রাতিষ্ঠানিক চাকরি আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, যা আমার সুযোগ আছে। কিন্তু যেহেতু আমার তুলনামূলকভাবে সুযোগ কম, আমার জন্য ভলান্টিয়ারিং করার সুযোগ প্রাতিষ্ঠানিক চাকরির সুযোগের চাইতে বেশি এখনো। অনেক উদাহরণ, ছোট ছোট কিছু বলি। তাহলে আগে একটু বলে নেই যে ভলান্টিয়ারিং সুবিধাটা কি সেটা বলছি, তারপর আমাকে একটু মনে করিয়ে দিবেন ভাই যে কিভাবে করা যেটা নিজে একটা কথা বলবো। তাহলে একটা হচ্ছে, একটা সুবিধার কথা বললাম যে এর একটা ঐতিহ্য আছে, এটা আপনি নতুন করে করছেন না, এর একটা ঐতিহ্য আছে, এবং সেই ঐতিহ্য হচ্ছে আমাদের শক্তিশালী অতীতের একটা বড় নমুনা, যেটা নিয়ে আসলেই কিছু অহংকার করা যায়, আসলেই নিজেকে একটা জনপদের গর্বিত উত্তরসূরি মনে করা যায়। এই ভলান্টিয়ারিং সেই স্পিরিটটা আমাদের জনপদে সবসময় ছিল। 1, 2 কি কারণে করবেন সেটা কথা বলছি।
2 নম্বর পয়েন্ট বললাম যে প্রাতিষ্ঠানিক চাকরির সুযোগ আমার এমনিতেই কম, সুতরাং ভলান্টিয়ারিং আমার জন্য একটা আকর্ষণীয় বিকল্প হতে পারে, বিকল্প না হোক কমপ্লিমেন্টারি এভিনিউ হতে পারে, ওটার পরিপূরক, প্রাতিষ্ঠানিক চাকরির পরিপূরক হতে পারে। তৃতীয়ত, ভলান্টিয়ারিং এর আন্তর্জাতিক স্বীকৃতি আছে। আপনি বড় কিছু প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, স্কাউট, রোটারি, লায়ন, তিনটা কথা বললাম যেটা আমরা প্রচলিত এই তিনটা প্রতিষ্ঠান নিয়ে। এই তিনটি প্রতিষ্ঠান ভলান্টারি অ্যাসোসিয়েশন, তিনটি। পৃথিবীর বিখ্যাত সব এনভায়রনমেন্টাল আন্দোলন, পরিবেশগত আন্দোলন, এর অবধারিতভাবে উৎপত্তি ভলান্টারিজম। আমার মনে আছে, আমি এই ব্যক্তিগত কথা বলতে খুব সংকোচ ফিল করি, জাস্ট উদাহরণের জন্য দু একটা কথা বলতে বাধ্য হয়ে এই জন্য বললাম। আপনারা হয়তো কেউ কেউ জানেন, IUCN এর নাম শুনবেন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা পৃথিবীর সবচাইতে বড় পরিবেশবাদী সংগঠন বলে বলা হয়। এবং আমি কিছুদিন, আমাকে একটা সুযোগ আল্লাহ দিয়েছিলেন, আমি বাংলাদেশ দপ্তরের প্রধান ছিলাম এক সময়। বিশ্ববিদ্যালয়ে আমাকে ছুটি দিয়েছিল এই চাকরিটি করবার জন্য, বাংলাদেশ সরকার আমাকে সদয় সম্মতি দিয়েছিল ওটার প্রধান হিসেবে কাজ করবার জন্য। তো তাতে আমাদেরকে, আমার মনে আছে যে ওই বিভিন্ন দেশ থেকে নতুন কান্ট্রির আরেকটা যারা হন তাদেরকে একটা ওরিয়েন্টেশন করায়, এটা সুইজারল্যান্ডে, ওদের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে। তো তাতে আমাদেরকে এই ভলান্টিয়ারিং সম্পর্কে আলোচনা করতে যে বলেছিলেন যে পৃথিবীর সবচাইতে বড় বড় পরিবেশবাদী আন্দোলনগুলো সবগুলোর উৎপত্তি কিন্তু আমার মতো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অক্সফোর্ডের ডিগ্রিধারী জাতীয় মানুষের না, এগুলো কিন্তু শুরু করেছিল ভলান্টিয়ার। তারপরে ধীরে ধীরে ডিগ্রিধারীরা এটাকে আরো সমৃদ্ধ করেছেন, নিয়েছেন। কিন্তু ভলান্টিয়ারিজমের এই শক্তিতেই কিন্তু এই আন্দোলনগুলো প্রথম ডানা বাঁধে। দু একটা উদাহরণ যদি আমাদের কাছাকাছি এলাকা থেকে নেই, ভারতে চিপকো মুভমেন্ট একটা হয়েছিল, খুব নাম করা, এটা চিপকো আন্দোলন। চিপকো মানে হচ্ছে হাগ দ্য ট্রি, হাগ দ্য ট্রি, গাছকে জড়িয়ে ধরুন। ওরা অবকাঠামোগত উন্নয়নের জন্য, যেটা আমরা এখন অবকাঠামোগত উন্নয়নকে আমরা একমাত্র উন্নয়ন মনে করি, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট বানানো, ব্রিজ বানানো, উন্নয়ন। এটা হচ্ছে প্রবৃদ্ধিকে বাড়ানোর জন্য একটা আর্থিক ব্যবস্থা। উন্নয়ন কিন্তু এর চেয়ে অনেক বড় একটা ব্যাপার, এটি উন্নয়নের অত্যন্ত ক্ষুদ্র একটি বিষয়। আমি এটাকে কোনো অবমূল্যায়ন করছি না, কিন্তু আমি বলছি যে এটাই উন্নয়নের একমাত্র চেহারা না, এটা উন্নয়নের 10 ভাগের 1 ভাগ চেহারাও না। উন্নয়ন আরো অনেক বড় ব্যাপার, অনেক মানুষের সাম্যের ব্যাপার, মনের আনন্দের ব্যাপার, নারী এবং পুরুষ হাত ধরাধরি করে তার লক্ষ্যে এগুনোর ব্যাপার, মানুষ যার যার ধর্ম এবং যার যার বিশ্বাসকে মর্যাদার সাথে নিয়ে চলার ব্যাপার। এগুলি সবই উন্নয়ন। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন একমাত্র উন্নয়ন না, এগুলো একটাও আমার কথা। অমর্ত্য সেন, জোসেফ স্টিলগিজের মতো মহামানবরা এইসব কথাবার্তা বলেছেন। আপনারা যেহেতু তরুণ তরুণীরা আছেন, একটা বইয়ের কথা একটু বলি, খুব ইন্টারেস্ট, খুব সহজ কথা, খুব কোনো কঠিন কথা না, এবং আপনি এটা খুব ফ্রিলি ডাউনলোডও করতে পারবেন, ওরা কপিরাইটও তুলে নিয়েছে বইটি। নাম হচ্ছে Why GDP Does Not Add Up, Why GDP Doesn't Add Up, জোসেফ স্টিলগিজ, অমর্ত্য সেন এবং আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ। তারা নিজেরাও কিন্তু অর্থনীতি শাস্ত্রের দিকপাল। জিডিপি নিয়ে তারা একসময় যথেষ্ট নিজেরাও এর পক্ষে কথা বলতেন,
এক পর্যায়ে এসে বলা শুরু করলেন যে জিডিপি, যেটা আমাদের এখন উন্নয়নের মূল মাপকাঠি হিসেবে ব্যবহার করি, এটার অসারত্ব বোঝানোর জন্য তারা বললেন দিয়েই শুধুমাত্র উন্নয়নকে আমি যোগফল মেলাতে পারছি। জিডিপি ডাজ নট অ্যাড আপ, বিখ্যাত একটা বই। আচ্ছা, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম। তাহলে একটা কথা বললাম, চিপকো যে বিখ্যাত আন্দোলন, সেটা হচ্ছে হাগ দ্য ট্রি। ওই অবকাঠামোগত উন্নয়ন করতে যে জিডিপি জিডিপি করতে যে বন বাঁধা সব কাটা শুরু করলো রাস্তাঘাট বানানোর জন্য, পানি বিদ্যুৎ প্রকল্প তৈরি করবার জন্য। এটা আমাদের পার্শ্ববর্তী দেশের একটা উদাহরণ বলছি। দেখো, চিপকো বলে, CHIP, কো, চিপকো, চিপকো মুভমেন্ট। মানুষ কি করলো জানেন? গ্রামের ছেলে মেয়েরা একসাথে হলো, তারপর তারা তাদের এল্ডারলি বা জ্যেষ্ঠদেরকেও একসাথে করলো, কিন্তু এগিয়ে গেল বরং তরুণ তরুণীরা, যে কি করলো, এই শক্তিশালী কর্পোরেশনের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। তারা কোন রকম রক্তপাতে গেল না, তারা সিম্পলি যে গাছগুলোকে জড়িয়ে ধরলো। কোথায়? তাদের গ্রামে। কি করলো? প্রত্যেকটা গাছ এক একজন মানুষ জড়িয়ে ধরে বসে আছে। এখন বড় বড় প্রাতিষ্ঠানিক ক্ষমতাবান লোকজন এসে দেখলো, যন্ত্রপাতি নিয়ে এসে দেখলো যে গাছ কাটার কোনো উপায় নেই, মানুষ সব গাছ জড়িয়ে ধরে আছে। এই হচ্ছে চিপকো আন্দোলনের বিখ্যাত প্রতিবাদ। প্রথম পরিবেশবাদী সফলতার উদাহরণ চিপকোকে দিয়ে করা। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। আমাদের দেশেই চিন্তা করেন, পাখিকে বাঁচানোর জন্য এখনো তরুণ তরুণীরা পুরো গ্রাম ধরে পাহারা দিচ্ছে। বিভিন্ন এলাকাতে পাখি যেসব গাছে বসে, তার জন্য নিজেরাই বসার জন্য মাটির হাঁড়ি দিয়ে রাখছেন, যাতে পাখি ওটাকে বাসা বানাতে পারে। তারা করছে, তরুণ তরুণরাই করছে। কিসের ভিত্তিতে করছে? টাকার লোভে না, তাদের গ্রামের মর্যাদার জন্য। এই কাজটা করতে থাকলে কি টাকা আসে না? আসে। যে গ্রামগুলোর এক্সাম্পল দিচ্ছি, এখন কিন্তু ওই গ্রামগুলোতে কোনোটাতে, আমি সময় নিয়ে গভীরে যেতে পারছি না, বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে ওই তরুণ তরুণীদেরকে নিয়েই। তাদের পেছনে প্রকল্প কাজ করছে। তারা শুরু করেছিলেন এই পাখিদেরকে রক্ষা করবার জন্য, শিকারীদের হাত থেকে বাঁচানো এবং পাখিদেরকে একটা প্রাকৃতিক আবাসস্থলের মতোই একটা ব্যবস্থা করবার জন্য কৃত্রিমভাবে তাদের জন্য বাসা বানিয়ে দেওয়া। আমাদের উদাহরণ আছে, আমি নিজে দেখেছি। মাছ পাহারা দিচ্ছে, বন্যার সময় মাছ যেন ভেসে না যায়। কারা? তরুণ। আমাদের দেশেও কিন্তু পরিবেশ আন্দোলনের অনেক উদাহরণ তৈরি করেছে এই তরুণ তরুণীরা, এবং এগুলি মূলত ভলান্টিয়ারিং ভিত্তিতে। তাহলে আমি আপনাকে জাস্ট কয়েকটা পয়েন্ট বললাম যে কেন ভলান্টিয়ারিং একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। এখন একটা কথা বলি, তারপর আমি থামবো, আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো। এই যে কত সুবিধার কথা বললাম, ভলান্টিয়ারিং আপনাকে বেশ কিছু কাজ শেখাতে সহযোগিতা করবে। যেমন আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি এই ধরনের কিছু সামাজিক কাজে জড়িয়ে পড়েন, তখন দেখবেন আপনার নেটওয়ার্ক বাড়ছে। এটাকে আমরা বলি সামাজিক পুঁজি, সোশ্যাল ক্যাপিটাল। এই নেটওয়ার্ক আপনাকে সহযোগিতা করবে। এই নেটওয়ার্ক অমূল্য সম্পদ আপনার জন্য। কি করে শুরু হয়েছে? সামাজিক কাজ করতে যেই নেটওয়ার্কের জন্য। কিছু ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি আপনাকে নির্দিষ্ট কাজ, স্কিলস, দক্ষতা শেখাতে বাধ্য করবে। আমার বন্ধু ছাত্রদের মধ্যে
কোভিড সময়ে ভয়ানক অর্থ কষ্ট, দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং তাদের প্রতি আমার গভীর সম্মান। আমি সকাল বিকাল তাদেরকে সালাম জানাই। কঠিন দারিদ্র্যের সাথে সংগ্রাম করে দেশের একটা প্রধান বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যবস্থা তারা নিজেকে নিজে, এখন তার কঠিন সময়, বিশ্ববিদ্যালয় বন্ধ, কোনো রকম ইনকাম নেই। ওই সময়েও তারা কিছু না কিছু ভলান্টিয়ারিং কাজ করে গেছে এবং তাতে সুবিধা কয়েকটা হচ্ছে বলি। ছোট ছোট কিছু ছোটখাটো রিসার্চ সার্ভে ভলান্টিয়ারিং সময়ে, কিন্তু আপনি যদি এই সময়টা রিসার্চ দেন, অনেক প্রতিষ্ঠানই আপনাকে টাকা পয়সা খুবই সামান্য, কিন্তু কাজটা আপনি শিখলেন। সার্ভে জাতীয় কিছু স্কিল তারা শিখে নিয়েছে। টেলিফোন সার্ভে কি করে করতে হয়, আগের পুরানো ডেটাবেস আছে, তার ভিত্তিতে আপনি নতুন করে একটা সার্ভে রান করলেন, কিছু বেসিক টেকনিক শেখা। এই ধরনের সুবিধা এখন বেশ কিছু প্রতিষ্ঠান দিচ্ছে। আপনাকে স্কিল শিখলেন। অনলাইন দুটো প্রত্যক্ষ উদাহরণ আমি নিজে সাক্ষী, আমার ছাত্ররা করেছে। একটা হচ্ছে অঙ্ক শেখানো, আর হচ্ছে ইংরেজি শেখানো বিভিন্ন বয়সে শিশুদেরকে। ভলান্টিয়ারিং মূলত স্পিরিট, কিছু সামান্য খরচ তারা পাচ্ছেন, কিন্তু দক্ষতা তারা পাচ্ছে। এরপরে বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন টিচ ফর বাংলাদেশ, একটা ছোটখাটো উদাহরণ দিচ্ছি, এই ভলান্টিয়ারদের থেকেই কিন্তু তারা মানুষ আবার সংগ্রহ করছে, যাদের ওই দক্ষতাটা আছে। ভলান্টিয়ারিং করতে গেলে এমনিতেই হবে, যেমন ইন্টারপার্সোনাল স্কিলস। আর ভলান্টিয়ারিংটা আপনি মঙ্গল গ্রহে করতে পারবেন না। ভলান্টিয়ারিং করতে হবে আপনাকে সমাজের মানুষের সাথে। সেটা সমাজের মানুষের সাথে মেশার মূল কিছু দক্ষতা, একটু ভালো করে কথা বলার দক্ষতা, নিজেকে প্রকাশ করার দক্ষতা, বেসিক কমিউনিকেশনস, এটি আপনি কিছুটা শিখতে পারবেন। এই শুধু একটা ভাষা শিখুন, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তরুণ তরুণীদের জন্য। বাংলাটা আমার মাতৃভাষা আছেই, এটাকে যদ্দূর সময় চর্চা করব। ইংরেজি মহা গুরুত্বপূর্ণ। ভাষা নিয়ে ইমোশনাল, আমার মাতৃভাষা আমার মাতৃভাষা, এটি নিয়ে তো এটি তো আমার বুক থেকে কেউ কেন নিতে পারবে না। আমি যে চর্চা করবো আমার সাথে আমি রাখবো, এটা আমার বুকে সবসময় আছে। ইংরাজি আমি তুলনা করছি না বাংলার সাথে, কিন্তু ইংরাজি আমার চলার মাধ্যম। যে কারণে আপনি কম্পিউটার ব্যবহার করেন, যে কারণে আপনি মোবাইল টেলিফোন ব্যবহার করবেন। মোবাইল টেলিফোন আপনি কেন ব্যবহার করছেন? নট নেসেসারিলি যে মোবাইল টেলিফোন আপনি ভালোবাসেন, আপনি ব্যবহার করছেন কারণ এটি আপনার জীবনকে সহজ করেছে এবং এটি আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন। It's an essential avenue for your day-to-day functioning as a professional, as a human being. ঠিক একই যুক্তিতে ইংরেজি একটা ভাষা যেটি আপনাকে পৃথিবীর গেটওয়ে উন্মোচন করে দেবে। অতএব ইংরেজি ওই কারণে শিখবেন, বাংলার সাথে তুলনা কোনো প্রয়োজন নেই। এর সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ, বুদ্ধিমানের কাজ হচ্ছে যে কোনো একটা জাতিসংঘের ল্যাঙ্গুয়েজ শিখে নেয়। আপনাদের পর্যায়ের মানুষের জন্য আমি দীর্ঘদিন তরুণ তরুণীদের সাথে একসাথে চলেছি, যেটা বললাম শুধু বয়সের ব্যাপারও না, একসাথে চলেছি। আমি তাদের শক্তিশালী জানি। একটা ভাষা শিক্ষা আপনার জন্য কোনো কঠিন ব্যাপার না। একটা ভাষা শিখেন, ফ্রেঞ্চ হোক, জার্মান হোক, যে কোনো ইউএন, অ্যারাবিক হোক, যে কোনো ইউএন ল্যাঙ্গুয়েজ শেখেন, এখানে একটা শেখেন। নিয়মিত খবরের কাগজটা পড়েন। খবরের কাগজ পড়লে যেটা হবে যে দুনিয়া সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকবে। দুনিয়া সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনার কনফিডেন্স লেভেল অটোমেটিকলি বাড়বে। এটা আবার আপনাকে আবার ভলান্টিয়ারিং এতেও সহযোগিতা করবে। ঠিক আছে, আমি আপনাকে একটু আগে এই কথা বলে শেষ করব। এডিবি এবং ইউজিসির একটা স্টাডির কথা বলেছিলাম। তারা এমপ্লয়ারদেরকে জিজ্ঞেস করেছিল যে ভাই,
আমার তরুণ তরুণীরা চাকরি পাচ্ছে না, কেন পাচ্ছে না? আপনাদের কি অসুবিধা, কি কি সমস্যা দেখতে পাচ্ছেন? তার দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। এটা হচ্ছে ডিমান্ড এন্ডের কথা বলছি। আমরা তো সাপ্লাই দিচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে, আর তারা আমাদের প্রোডাক্টকে চাকরিতে নিচ্ছে, তারা নিচ্ছে। তাহলে চাহিদার পরিপ্রেক্ষিত থেকে চাকরি দাতা হিসেবে এমপ্লয়ারদের কথা এসছে। তারা বলছে যে প্রবলেম সলভিং স্কিলসটা আমরা এখন খুব কম দেখতে পাচ্ছি। ডিগ্রি করছেন তারা, কোনো কোনো ক্ষেত্রে ছাত্রও যথেষ্ট ভালো, কিন্তু প্রবলেম সলভিং স্কিলস এটা কমে যাচ্ছে। এটা শুধু ডিগ্রির সাথে সম্পর্কিত না। প্রবলেম সলভিং স্কিলস এর এই ব্যাপারটা কিন্তু আপনি সমাজে চলাফেরা করলে, ভলান্টিয়ারিং এর মাধ্যমে অন্যান্য কিছু কাজ শিক্ষার পাশাপাশি করলে দেখবেন এটি অটোমেটিকলি ধীরে ধীরে আপনার মধ্যে এটি এই অ্যাপটিচিউড, এটাকে দেখলে অ্যাপটিচিউডটা গ্রো করছে। আর আরেকটা কথা তারা বলেছিল যে ক্রিয়েটিভ রাইটিং, বিশ্ববিদ্যালয়ে পড়া তারা মোটামুটি লিখতে পারেন যারা তুলনামূলকভাবে ভালো ছাত্র, কিন্তু ক্রিয়েটিভ রাইটিং, একটু সৃজনশীল উপায়ে নিজের মনোভাবটা প্রকাশ করা, এই ক্ষমতাটা কমে যাচ্ছে। তার মানে এই না যে আমাকে শেক্সপিয়ার হতে হবে, যেটা বলা হচ্ছে না। আপনি সিম্পলি মনের আনন্দে এক জায়গায় বসে নিজের চিন্তাটা একটা গুছিয়ে লিখলেন। আচ্ছা, তরুণদের কি করা উচিত? ভলান্টিয়ারিং এর এই আলাপের পরে আপনি মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আমি কি করতে পারি, সেটি আমি 10 লাইন 15 লাইনে, আমি আমার জীবনে কি করতে পারি 15 লাইনে একটা লিখে ফেলি, ফ্রি হ্যান্ডে নিজের মতো করে বাংলা এবং ইংরেজিতে লিখা। এটা একটা উদাহরণ ক্রিয়েটিভ রাইটিং এর। এই বিষয়গুলো, এই স্কিলস গুলো প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে অটোমেটিকলি আসছে না, এটা আপনাকে আলাদা করে শেখার প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। এই কথাটা এমপ্লয়াররা বলেছে। আমি মনে করি ভলান্টিয়ারিং একটা উপায় স্কিলস গুলো রপ্ত করবার জন্য। আমি অনেক কথা বলেছি, ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ স্যার। আমরা খুব মনোযোগ দিয়ে শুনছি, আমাদের তরুণরাও নিশ্চয়ই শুনছেন, এবং আমাদের আজকের যে আলোচনাটা হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান স্যারের সাথে। স্যার বলেছেন, স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব আসলে পালন করেছেন। আমরা সময়ের জন্য, যেহেতু শুরুর সময় একটু দেরি হয়ে গেছে, সেজন্য সব পরিচয় দিতে পারিনি। স্যার অনেকগুলো বিষয়ের সাথে উন্নয়ন, গবেষণা এবং তার প্রায়োগিক দিক, এগুলো নিয়ে কাজ করেন প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। আমাদের এই আলোচনাটা ফেসবুকে থাকবে, আবার আমাদের ইউটিউব চ্যানেল মার্চ ফরওয়ার্ডের যে ইউটিউব চ্যানেল, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে এটা দেখতে পারেন। এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আছেন, যেটা স্যার বলেছেন আমাদের তরুণরা কি করতে পারে। আমরা আসলে মার্চ ফরওয়ার্ড থেকে প্রতিটা প্রোগ্রামেই আমাদের মনোযোগটা থাকে তরুণদেরকে একটা দিশা দেওয়া, তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া, একটা পরামর্শ দেওয়া, যাতে তারা এখানে আমরা যেগুলো বলা হচ্ছে তার যেটা পছন্দ, তার যেটা ভালো লাগে, অথবা সেখানে যেন সে একটু কাজ করতে পারে, একটু উদ্যোগ এবং উদ্যম নিতে পারে। এবং এই যে স্যার বললেন, এটা ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস, এটা একটা নেটওয়ার্কিং গড়ে তোলার ক্ষেত্রে তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেই। পাশাপাশি এগুলো করতে গিয়ে মানুষের প্রবলেম সলভিং স্কিলস তৈরি হয়। এবং স্যার রাইটিং এর কথা বলেছেন, একটা ক্রিয়েটিভ রাইটিং বা যে বাংলা ইংরেজি যে কোনো ভাবে ভালো লিখতে পারা, নিজেরকে এক্সপ্রেস করতে পারা, কিছু বলতে চাইলে মানে সুন্দর করে গুছিয়ে বলতে পারা, এই সমস্ত বিষয়গুলো উনি অনেক গুরুত্ব দিয়েছেন।